দেখুন, এই প্রাথমিকের চাকরি বাতিলের মামলা, যেটা পপুলারলি প্রিয়াঙ্কা নস্করের মামলা বলে হাইকোর্টে পরিচিত ছিল, এই মামলাটা এখানে অনেক দিন ধরে শুনানি হয়েছিল। আজকে এটার ডিভিশন বেঞ্চের অর্ডারটা চ্যালেঞ্জ করে যে দুটো এসএলপি হয়েছিল, দুটো এসএলপি মেনলি ছিল, তার মধ্যে আমরা একটা এসএলপিতে আছে প্রতীক দাস বলে যে মামলাটা, তাতে আমরা ইন্টারভেনশন ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করেছি। তো এই দুটো এসএলপি আজকে লিস্টেড ছিল। গত সপ্তাহ তো এই দুটো মামলা ছিল, মাথায় রাখতে হবে। এবং এই প্রসেসে প্রচুর ক্যাভিয়েট ফাইল হয়েছিল। যারা ইন সার্ভিস টিচার তারা প্রচুর সংখ্যায় ক্যাভিয়েট ফাইল করেছিল। সুতরাং ক্যাভিয়েটদের যারা ফাইল করেছিল, ক্যাভিয়েটরদের তরফ থেকেও আজকে আইনজীবীরা ছিলেন, মানে তাবড়তোড় সিনিয়র আইনজীবী যারা, তারা সবাই ছিলেন। এবং দুই পক্ষের উপস্থিতিতে আজকে শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি স্টেজে। কারণ সুপ্রিম কোর্ট, তার মানে এটা মামলাটা এবং জাজমেন্টটা পড়ে সুপ্রিম কোর্টের মনে হয়েছে এখানে শুনানি করার প্রয়োজন আছে। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে নোটিশ রিটার্নেবল হচ্ছে 3rd উইক অফ আগস্ট। বিস্তারিত শুনানি হচ্ছে, যেমনটা হাইকোর্টে হয়েছিল সেরকমটা ওখানেও হতে চলেছে। এবং যেখানে যেটা বেঞ্চের কাছ থেকে যে কথাটা উঠে এলো, যেটা আমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বেঞ্চ বলেছে, উই শ্যাল এনশিওর দ্যাট আওয়ার নেক্সট জেনারেশন ইজ ইন সেফ হ্যান্ডস। এইরকমই একটা কথা বেঞ্চের তরফ থেকে বলেছে। এবং উই শ্যাল এনশিওর যে আমাদের নেক্সট জেনারেশন যেন কোনো টেন্টের হাতে না থাকে, এরকম একটা কথা। তাতে করে ক্যাভিয়েটরদের তরফ থেকে কিন্তু সিনিয়র আইনজীবী যিনি ছিলেন, তিনি বলেছেন যে এখানে অনেকে আছে যারা 9 বছর 9.5 বছর ধরে চাকরি করছে। তখন বেঞ্চের তরফে পাটোয়ারি স্যার বললেন, পাটোয়ারি স্যার, হ্যাঁ, পাটোয়ারি সাহেব বলেছিলেন। তো তখন বেঞ্চের তরফ থেকে এটা বলা হলো যে 9 বছরের কথা কি বলছেন, আমরা তো 20 বছর ধরে সার্ভিস করছে এরকম টিচারদেরকেও এমবার্গোর মুখে ফেলেছি। কারণ খেয়াল থাকবে আপনাদের, এই গত সপ্তাহে যেটা রিভিউয়ের হিয়ারিং হলো প্রত্যেক ইন সার্ভিস টিচারদেরকে টেট দেওয়ার ব্যাপারে, সেই কথাটাই, প্রসঙ্গটাই জজ সাহেব কিন্তু মনে করালেন, কারণ ওটাও এই বেঞ্চেরই ছিল। যে আমরা যারা 20 বছর ধরে চাকরি করছে তাদেরকেও মিনিমাম কোয়ালিফিকেশন অবটেন করার জন্য আবার টেটের মুখে ফেলছি। সুতরাং 9 বছর 9.5 বছরটা ফ্যাক্টর নয়। তবে আমার যেটা এবার আমার মতে যেটা হলো, মানে আমার যেটা মতামত এই ব্যাপারে, যে এটা খুবই প্রাথমিক ধাপ। এই ধাপ নিয়ে খুব বেশি পক্ষে বা বিপক্ষে যাওয়ার মতো যে কিছু হলো সেটা বলার মতো পরিস্থিতি একেবারেই তৈরি হয়নি। এটা খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গভর্নমেন্টের স্ট্যান্ড কি হতে চলেছে, বোর্ডের এবং গভর্নমেন্টের। কারণ গতবার যখন এই মামলাটা ডিভিশন বেঞ্চে হয়, তখন সেই গভর্নমেন্টই ক্ষমতায় ছিল যে গভর্নমেন্টের আমলে এই প্যানেলটা হয়েছিল। এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন গভর্নমেন্টের স্ট্যান্ডটা খুব ক্রুশিয়াল হতে চলেছে, এবং সেইটাই মোটামুটি আমার মতে এই মামলার গতি প্রকৃতি মানে ঠিক করে দেবে যে কোন দিকে মামলা যেতে পারে। আচ্ছা, প্রথম দিকে স্যার আমরা যেটা দেখলাম, বিকাশ রঞ্জন স্যার লিডিং এ ছিলেন যে ম্যাটারটাতে, উনি লিডিং করলেন। উনি বললেন যে এখানে সিবিআই ইনভেস্টিগেশনের যে বিষয়, ইনস্টিটিউশনাল ফ্রড, এই সমস্ত কথা কিন্তু উনি তুলেও ধরেছেন। ভায়োলেশন অফ আর্টিকেল 14 বলেছেন। এবং এইটাই হচ্ছে প্রিলিমিনারি স্টেজে মামলাটা অ্যাডমিশনের জন্য জরুরি। মানি দেওয়া নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়। কিন্তু আজকে কি পুরো শুনানি হওয়ার জন্য কি উপস্থিত ছিলেন, নাকি এটা অ্যাডমিশন স্টেজ ছিল যে মামলাটা অ্যাডমিশন স্টেজ শুধুমাত্র? কারণ হচ্ছে যে নোটিশ ইস্যু হলো, এবার পরবর্তী শুনানি যেটা, সেখানে মোটামুটি অন লেন্থ হিয়ারিং হবে। এবার প্রথম শুনানিটা কেন গুরুত্বপূর্ণ, যে কেন হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের অর্ডার, সেটাতে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করবে, এইটার জন্য প্রথম শুনানি। এবার দেখা যায়, মানে আপনি ধরে রাখতে পারেন যে ডিভিশন বেঞ্চে পাশ হওয়া এমন কোন অর্ডার যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ অর্ডারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করতে চায় না। দেখে জাজমেন্টটা কিভাবে লেখা হয়েছে, সমস্তটা কনসিডার করে সুপ্রিম কোর্ট বেশিরভাগ ক্ষেত্রে বলে যে আমরা কোনো রিজন পাচ্ছি না এটাতে ইন্টারভিন করার। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট করলো সেটা। এবার তার অনেক কারণ হতে পারে। এবার যেটাই হোক না কেন, কারণ এখানটাতে যে ঘটনাটা ঘটেছিল, এবং বারংবার ডিভিশন বেঞ্চকে বলা হচ্ছিল যে এসএসসি তো এই টাইপের অ্যালিগেশন ছিল, এসএসসি যদি পুরোটা বাতিল হয়ে যেতে পারে তাহলে প্রাইমারিটা কেন নয়, এটা কিন্তু পিটিশনারদের তরফে বারংবার বলা হয়েছিল। এবার হয়তো এই কথাটা সুপ্রিম কোর্টেও হতে চলেছে। এবার এক্ষেত্রে সরকার কি নিরপেক্ষ স্ট্যান্ড নেবে, এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। নাকি সরকার বলবে যে হ্যাঁ গন্ডগোল হয়েছে, আমরা দায়ী নিতে চাইছি না, কোর্ট চাইলে ব্যবস্থা নিতে পারে। তাহলে সেটা হলে কিন্তু সেটা চাকরিজীবী যারা তাদের এগেনস্টেই যাবে আমার মনে হয়। যেটা সরকারের উপরে ডিপেন্ড করছে যে সরকার অনেক কিছু নির্ভর করছে সরকার এবং বোর্ড, অবশ্যই সরকারের আন্ডারে থাকা বোর্ড। আচ্ছা, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এফিডেভিট আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের যে ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন গুলো ছিল সেগুলোও কিন্তু অ্যালাউ করে দিয়েছি। আচ্ছা, আর আপনাদের আমরাও ইন্টারভিন করলাম ওটাতে, আমরাও ওখানটাতে আমরা এখানে পিটিশনারদের সাপোর্ট করব। আচ্ছা, পিটিশনারদের সাপোর্ট। এবার বিষয়টা হচ্ছে, তাহলে এই মামলার শুনানি আগস্টের 3য় সপ্তাহে আবার রয়েছে। হ্যাঁ।
গরমের ছুটির জন্য সুপ্রিম কোর্ট তো প্রায় 1.5 মাস 2 মাস বন্ধ থাকে তারপর। আচ্ছা আচ্ছা, আগস্টের 3য় সপ্তাহে। আর নোটিশ এক্সচেঞ্জের যে বিষয়টা রয়েছে ওটাও দেওয়া হচ্ছে, মানে এবার বোর্ড এর মধ্যে প্যানেল ফরমেশন হবে, কারণ গভর্নমেন্টের তরফে কে দাঁড়াবেন না দাঁড়াবেন, তারপর বোর্ডের তরফে কে আইনজীবী থাকবেন সেগুলোও ঠিক হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ।